চলে এলাম ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে যারা পড়ছো তাদের জন্য একটি কবিতা নিয়ে আওয়ার ক্যাজুরিনাটরি। এই কবিতাটির ফার্স্ট পার্ট নিয়ে একটা ভিডিও আমরা চ্যানেলে আপলোড করেছি। তো আজকে এই কবিতাটির ফাইনাল পার্ট। তো আগের ভিডিওতে আমরা এই কবিতাটির 3টে স্ট্যান্ডা নিয়ে আলোচনা করেছি, বাকি যে 2টো স্ট্যান্ডা রয়ে গেছে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। রাইম স্কিম নিয়ে আমরা একটা ভিডিও করেছি, তো রাইম স্কিম কি, কিভাবে বুঝবে সেই ভিডিওটি দেখে নাও, তোমরা বুঝে যাবে। বাকি রয়ে গেল ফিগার অফ স্পিচ, লিটারারি ডিভাইস অর পোয়েটিক ডিভাইস। তো এই টার্মগুলো কি, এগুলো নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো তোমাদের সুবিধার্থে। তো চলো শুরু করছি। দেখো, আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ। এবার দেখো, দৌড়দৌড় এখানে বুঝিয়েছেন যে অজানা তবুও বিশ্বাসের চোখে সুপরিচিত। তো এই কথার মাধ্যমে তরুদত্ত বুঝিয়েছেন যে গাছের কান্না বা অনুভূতি যেখানে পৌঁছে যায়, অর্থাৎ দূরবর্তী পৌঁছে যায়, সেই লোকেদের কাছে গাছের কান্নাটি মানে পরিচিত নয়, অর্থাৎ অপরিচিত। কবির মতো যারা রয়েছেন, যারা গাছের অনুভূতি বোঝেন বা গাছের কান্না হয় বা গাছের মায়া হয় এটা বোঝেন, তাদের কাছে গাছের সম্পর্কে বা গাছ সম্পর্কে তারা খুবই সুপরিচিত। বলছে, আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস। যে আমি শুনেছি সেই কান্না, সেই কান্না মানে গাছের কান্না অনেক দূরে দূরে দূরবর্তী ভূমিতে বা দূরবর্তী দেশে। তাহলে কবি দূরবর্তী দেশে চলে গেছেন, সেখান থেকে তিনি গাছের কান্না শুনতে পাচ্ছেন। কবি দূরবর্তী দেশ বলতে কোন জায়গায় গিয়েছিলেন আমরা পরের লাইনে পড়বো, দেওয়া রয়েছে। বাই ম্যানি এ শেল্টার্ড বে, বলেছে একটি শেল্টার্ড নিরাপদ বা আশ্রিত বে, উপসাগরের পাশে। তাহলে কবি কোন উপসাগরের পাশে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি গাছের কান্না শুনতে পাচ্ছেন। গাছ কোথায় ছিল? গাছ ছিল কবির বাড়ির বাগানে। ওকে, কবির বাড়ি কোথায় ছিল? বেঙ্গলে। আর কবি কোথায় গিয়েছেন? দূরবর্তী দেশে। ওয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেইড, বলেছে যখন স্লাম্বার্ড ঘুমিয়েছিল, ইন হিজ কেভ তার গুহায়, কে ঘুমিয়েছিল? দ্য ওয়াটার রেইড জলদানব। ঠিক আছে, তাহলে এখানে জলদানব বলতে কার কথা বুঝিয়েছেন? কবি তো ছিলেন একটা উপসাগরের পাশে, সেখানে জলদানব ঘুমিয়েছিল তার গুহার মধ্যে। ঠিক আছে, এটা একটা মেটাফোর ইউজ করা হয়েছে, একটা লিটারারি টার্ম। ওকে, তো এখানে জলদানব বলতে সেই ঘুমিয়ে থাকা বা শান্ত ঢেউগুলোকে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইটালি। এটাকে আমরা ইটালি বলবো না, বাংলায় ইটালি বলে, ইংলিশে বলে ইটলি। ওকে, তো দেখো, এবং ঢেউগুলো জেন্টলি ধীরে ধীরে কিসড চুম্বন করেছিল দ্য ক্লাসিক শোর, সেই ক্লাসিক, ক্লাসিক মানে এখানে পুরনো, শোর মানে হচ্ছে ভূমি, সেই পুরনো ভূমিকে চুম্বন করেছিল, অর্থাৎ পুরনো ভূমিতে এসে আশ্রে পড়েছিল। কোথাকার? অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স অথবা ইতালির ভূমি যে রয়েছে সেখানে এসে আশ্রয় পড়েছিল। তাহলে কবি কোথায় গিয়েছিলেন? ফ্রান্স এবং ইতালি, একটা আলাদা দেশ। বিনিথ দা মুন, সেখানে চাঁদ ছিল, উপরে আকাশের চাঁদ। ঠিক আছে, তারপরে কবি সেখানে রাতের বেলা গিয়েছেন উপসাগরের পাশে, সেখানে গিয়ে তিনি সমুদ্রটাকে উপভোগ করছেন। সেখানে ঢেউ আসছিল, ঢেউগুলো সমুদ্রের পাড়ে বা সৈকতে আশ্রয় পড়ছিল, এগুলো তিনি দেখতে পাচ্ছেন। এগুলো দেখার পরে কবি নস্টালজিক হয়ে পড়েছেন। ঠিক আছে, কবি তখন মনে পড়ে গেল যে এটি হচ্ছে গাছের কান্না, গাছ কান্না করছে, গাছ রয়েছে সে আমার নিজের দেশে। when earth lay tranced in a dreamless soon, যখন পৃথিবীটা আচ্ছন্ন ছিল একটা স্বপ্নহীন আবেশে। মানে এই কথাটার মাধ্যমে কবি বলেছেন যে এরকম একটা পরিবেশ, এরকম একটা পরিবেশে মনে হয়েছিল যে পৃথিবীটা যেন একটা স্বপ্নহীন, মানে ঘুম নেই, শুধু স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? কবি এখানে নিজের কথা বলেছেন যে মনে হচ্ছে যেন আমি স্বপ্নে রয়েছি, যে পুরনো স্বপ্ন, পুরনো স্মৃতি ঘেরা। কবি অনেক নস্টালজিয়া, কবির মধ্যে একটা নস্টালজিয়া কাজ করছে, যে ছোটবেলায় কাটানো ভাই বোনেদের সাথে সে ক্যাজুরিনা গাছের তলায় কিভাবে তিনি দিন কাটিয়েছিলেন, কিভাবে সময় কাটিয়েছে, গেল ওনার মনে পড়ে গেল। হয়েছে, অর্থাৎ কবি এখানে অনেক নস্টালজিক হয়ে পড়লেন। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং প্রত্যেকবার একটা গান উঠতো। ঠিক আছে, একটা কবির মনে একটা গান জেগে উঠতো, যখনই তিনি অনেক বেশি নস্টালজিক হয়ে পড়তেন তখনই ওনার মনে গান জেগে উঠতো। বিফোর মাইন্ড ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলাইম, বলেছে আমার মনের অন্তরে, অর্থাৎ আমার মনের মধ্যে একটা রূপ, গাছকে নিয়ে একটা রূপ, আলাদা এক রকমের রূপ চরম আকারে বা একদম সর্বোচ্চ সীমায় পৌঁছে যেত। এখানে দায়ী ফর মানে তোমার রূপ, এখানে দায়ী মানে হচ্ছে ইয়োর। ওকে, তোমার রূপ ও ট্রি ও গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, তুমি ছিলে আমার হ্যাপি প্রাইমে। হ্যাপি মানে সুখের, প্রাইম মানে হচ্ছে চাইল্ডহুড, শৈশবকালের সময়। তার মানে তিনি এখানে বলেছেন যে গাছ, এখন আমি যেহেতু নস্টালজিক হয়ে পড়েছি, তো তুমিও আমার মনে হচ্ছে যে তুমি আমার শৈশবকালের দিনগুলোর সাথে জড়িত রয়েছো। তারপর কি রয়েছে? আই স দি, আমি তোমাকে দেখেছিলাম ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, আমার নিজের নেটিভ, নেটিভ মানে হচ্ছে মানে নিজের দেশের ক্লাইম মানে ক্লাইমেট, জলবায়ুতে, অর্থাৎ নিজের দেশে আমি তোমাকে দেখতে পাচ্ছি। মানে আমার মনে হচ্ছে যে আমি বিদেশে থেকেও মনে হচ্ছে যেন আমি নিজের দেশে তোমার গাছের তলায় আছি।
ঠিক আছে, যেমন করে তিনি ছোটবেলায় দিন কাটিয়েছিলেন। দেয়ারফর আই ফেইন উড কনসিক্রেট এ লে, দেখো তারপরে লাইনে কি বলা আছে, যে যাই হোক আই ফেইন, আমি, মানে ফেইন কি, ফেইন মানে হচ্ছে খুশি হওয়া, আমি খুশি হচ্ছি যে আমি তোমাকে নিয়ে একটা লে করবো। লে মানে হচ্ছে একটা গান বা কবিতা, কবিতার কনসিক্রেট করবো। কনসিক্রেট মানে হচ্ছে ডেডিকেট করা, উৎসর্গ করা। তাহলে এবার কবি বলেছেন যে আমি তোমাকে নিয়ে একটা গান উৎসর্গ করবো, একটা গান লিখবো, হয়েছে, আনটু দাই অনার, তোমার সম্মানে। তাহলে গাছকে সম্মান দিয়ে একটা কবি গান লিখতে চান। ট্রি বলেছে গাছ, বিলাভেট অফ দোজ, তুমি তাদের জন্য বা তাদের কাছে প্রিয়, বিলাভেট মানে প্রিয় ছিলে, মানে প্রিয় এখনো আছো, হু নাও ইন ব্লেসড স্লিপ, যারা চির নিদ্রায় ঘুমিয়ে রয়েছে, ফর এ অর্থাৎ চিরকালের জন্য, রিপোজ মানে যারা রেস্ট রয়েছে, ঘুমিয়ে রয়েছে। তাহলে এখানে কাদের কথা বলেছেন, তিনি এখানে তার ভাই বোনেদের কথা বলেছেন। ডিয়ারার দেন লাইফ টু মি, এলাস ওয়ার দে, বলেছে তারা আমার কাছে আমার জীবনের চেয়ে প্রিয়। ঠিক আছে, তাহলে তারা বলতে এখানে কাদের কথা বলেছেন, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। মেইস্ট দাও বি নাম্বারড ওয়েন মাই ডেজ আর ডান। এবার কবি এখানে কিছুটা কষ্টের স্বরে, কিছুটা আবেগ নিয়ে বলেছেন যে সম্ভবত আমার দিন যখন চলে যাবে, অর্থাৎ আমি যখন থাকবো না, সম্ভবত তোমাকে মানে গণনা করে রাখা হবে কোথায়, উইথ ডেথলেস ট্রিজ, সেই মৃত্যুহীন গাছদের সাথে। মৃত্যুহীন গাছ মানে যে গাছগুলো মারা যাবে না, সেই গাছদের সাথে কবি সেই ক্যাজুরিনা গাছটাকে অমর করে রাখতে চান। ওকে, এবার কোন গাছ দেখো, লাইক দোজ ইন বড় ডালে, যে গাছগুলো বড় ডালে রয়েছে। বড় ডালে একটা মানে ভ্যালি, একটা উপত্যকার নাম, কোথায় রয়েছে, ইংল্যান্ডে রয়েছে। সেই জায়গার গাছগুলো ডেথলেস, মৃত্যুহীন, সেগুলো কখনো মরবে না। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার অফুল ভয়ঙ্কর ব্রাঞ্চেস মানে শাখা প্রশাখার নিচে, লিঙ্গার্ড মানে ছড়িয়ে রয়েছে বা আছে, কি রয়েছে, পেল বিবর্ণ, ফিয়ার ট্রেমলিং হোপ মানে ভয় কম্পমান আশা, ডেথ মানে মৃত্যু, আর হচ্ছে দ্য স্কেলেটন এবং কঙ্কাল। তার মানে সে মৃত্যুহীন গাছেদের নিচে সেই ডেড বডিদের কবর দেওয়া আছে। ওকে, তাদেরকে মানে গ্রেভ করে রাখা আছে, কবর দেওয়া আছে। সেই কবররাও বা সেই মৃত্যুও কিন্তু সেই গাছগুলোকে কেড়ে নিতে পারছে না। যে গাছগুলো মৃত্যুহীন, যে গাছগুলো মৃত্যু হয়নি, সেই গাছগুলোও কিন্তু তারা টাচ করতে পারছে না। অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং কবি সময়কে কি বলেছেন, শ্যাডো বলেছেন, ছায়া বলেছেন। সময়কে কেন কবি ছায়া বলেছেন, কবি এখানে বোঝাতে চেয়েছেন যে সময় যত এগিয়ে যাবে, মানে মানুষের বা জীবের মৃত্যু তত ঘনিয়ে আসবে, তাই তো। এবার তিনি বলেছেন যে সময় সবাইকে গ্রাস করে ফেলে, ঠিক একইভাবে ক্যাজুরিনা গাছটাকেও হয়তো সময় একসময় গ্রাস করে ফেলবে। এই কথার মাধ্যমে কবির মনে কিছুটা ভয় কাজ করছে। ওকে, অ্যান্ড দো উইক দ্য ভার্স, এবং যদিও উইক অর্থাৎ দুর্বল কবিতাটি, ভার্স মানে এখানে কবিতা, কবি বলেছে যে যদিও আমার কবিতাটি দুর্বল, দ্যাট উড দাই বিউটি ফেইন ও ফেইন রিহার্স, তবুও তোমার দায়, দায়ী মানে হচ্ছে ইওর, তোমার বিউটি সৌন্দর্যটা ফেইন অর্থাৎ মানে কি হবে, প্লিজড হবে, মানে তোমার সৌন্দর্যটা সবসময় প্লিজড মানে আমি খুশি হয়ে তোমার সৌন্দর্যটাকে সবসময় রিহার্স করে রাখবো। রিহার্স মানে পুনরাবৃত্তি করব। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স, বলেছে ভালোবাসা তোমাকে মানে ডিফেন্ড করবে, প্রতিরোধ করবে, রক্ষা করবে, কোথা থেকে, ফ্রম অবলিভিয়ান স্কার্স, সেই ভুলে যাওয়ার অভিশাপ থেকে। অবলিভিয়ান্স মানে কি, অবলিভিয়ান্স মানে হচ্ছে ভুলে যাওয়ার, ঠিক আছে, আর কার্স মানে অভিশাপ। এবার কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমি যে তোমাকে নিয়ে কবিতাটা লিখবো, সেই কবিতাটা যদিও দুর্বল, তবুও এমন ভাবে কবিতাটাকে লেখা হবে, যারা এই কবিতাটাকে ভালোবাসবে, যারা এই কবিতাটাকে পড়বে, সেই কবিতার মাধ্যমে তুমি মানে লোকেরা মনে রাখবে, অর্থাৎ লোকেরা তোমাকে ভুলে যাওয়ার অভিশাপ থেকে তোমাকে রক্ষা করবে। ওকে, তোমাকে যাতে কেউ ভুলে না যায়, বুঝেছো। অর্থাৎ কবি এখানে এক কথায় কবি গাছটাকে অমর করে রাখতে চান। হয়েছে, কেন অমর করে রাখতে চান, কারণ গাছটির সাথে ওনার এবং ওনার যে ভাই বোন রয়েছেন তাদের স্মৃতি জড়িত রয়েছে। আশা করছি তোমরা বুঝে গেছো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।